আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গদবাঁধা রাজনীতি আর চলবে না। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন বাংলাদেশে গতানুগতিক রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু। তিনি আরো বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায় দেশের মানুষ। ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বলেন, দেশের সব মানুষ যেন সমান সুযোগ পায়, সেজন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। সভাপতি, ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী। জামায়াতে ইসলামী ক্ষমতা এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। তিনি বলেন, ঘুণে ধরা বাংলাদেশকে জামায়াত বদলাতে চায়। দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়। তাই ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে সেই শিক্ষা দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির জানান, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবে জামায়াত। এদিকে বর্তমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সহ সর্বত্র ফ্যাসিবাদের অপসারণ দরকার। না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। নির্বাচন কমিশন কোনো পক্ষপাতমূলক নির্বাচন করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোনো নির্বাচন কর্মকর্তা পক্ষপাত করলে তার পাশে থাকবে না ইসি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি 2 দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, 2 দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা উচিত। বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে। নেই কোনো বাস রুট, নেই চলাচলের অনুমতি। তবুও রাজধানীর 300 ফিট রোড থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট রুটে চলছে বৈশাখ পরিবহন। এমনকি বাস রুটের অনুমতির শর্ত পূরণ না করে সড়কে অবাধে চলাচল করলেও দেখার যেন কেউ নেই। বিআরটিএ বলছে এই রুটের জন্য অনুমতি তারা দেয়নি। যে বাস চলছে তার সব অবৈধ। ট্রাফিক বিভাগ বলছে গণপরিবহনকে নিয়মের আওতায় আনতে কাজ করছে তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অটোরিকশার মতো এখন অনুমতি না নিয়ে চলাচল শুরু করেছে গণপরিবহন। রুট পারমিট ছাড়া বাস চলাচলের অনুমতি না থাকলেও প্রশাসনের চোখের সামনেই রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বৈশাখ পরিবহন। আরটিভির অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ সব তথ্য। এই পরিবহনের 5টি বাসের তথ্য অনুসন্ধানে জানা যায়, একটির অনুমতি আছে ঢাকা ময়মনসিংহে, কিন্তু চলাচল করছে 300 ফিট থেকে পাটুরিয়া ঘাট। অন্যটির অনুমতি আছে বাইপাইল আব্দুল্লাপুর, কিন্তু চলাচল করে অননুমোদিত 300 ফিট রোডে।
বাকি 3 বাসে রুট পারমিট না থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বেহাল তবিয়াতে। ড্রাইভারদের কাছেও নেই কোনো উত্তর। কয়েক দফা যোগাযোগ করেও মালিক পক্ষের কাউকেই পাওয়া যায়নি। আমাদের চলার মতো অনুমতি রোডে আছে। যদি জানতে হয় আমি একটা মিটিং এ আছি, আপনাকে নেক্সট টাইম ফোন দিচ্ছি, আপনি আমার অফিসে আসেন, আমি কথা বলবো আপনার সাথে। এই রুটে বাস চলাচলে কয়েকটি শর্ত দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। শর্ত পূরণের পর অনুমতি মেলার কথা থাকলেও অজানা শক্তিতে চলছে এই বাস। বিআরটিএ এই বাসকে অবৈধ বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, ওটা আমরা জানি, আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করছি। আমরা যদি এই সমস্ত বাস রুট রেশনালাইজেশনটা যদি আমরা করতে পারি, এবং আমরা আরেকটা প্রচেষ্টা নিচ্ছি যেটা হচ্ছে ই টিকেটিং। এখন যে বাসগুলো যত্র থামা, বাসগুলো একটার সঙ্গে একটা প্রতিযোগিতা করা, এর সব কিছু নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা বড় আকারে কাজ করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সুবিধার জন্যই রুট পারমিট দেয় কর্তৃপক্ষ, এজন্য বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই বলেও মত দেন। রুট পারমিট দেওয়া হচ্ছে অনেকটা নির্বিচারে। যিনি বাস চালাতে চাচ্ছেন তিনি আবেদন করছেন, আবার যারা এই অনুমোদনটা দিচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ বসে আছে। কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, তার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, যারা পরিবহনের নেতা আছেন। তার মানে এটা একটা বিশাল সিন্ডিকেট হয়ে গেছে। এখানে রুট পারমিট পাওয়াই এখন একটা বড় ব্যাপার। একবার রুট পারমিট যদি নেওয়া যায়, এটা অনেকটা বিনা পুঁজিতে বা বিনিয়োগে একটা ব্যবসা শুরু হয়ে যায়। শুধু বৈশাখ পরিবহন নয়, রাজধানীতে চলাচল করা বেশিরভাগ বাস বিআরটিএ ও পুলিশকে ম্যানেজ করেই চলাচল করে। এজন্য রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের কথা বলছেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এ রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, যেমনটি বলছিলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বে কিন্তু দ্বিতীয় দিনের মতো মালিক পক্ষের ডাকা বাস ধর্মঘট চলছে। সেক্ষেত্রে কিন্তু নাটোর সহ উত্তরের 3টি জেলা থেকে কিন্তু শুধু একতা পরিবহন ছাড়া কোনো ভিআইপি বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েছেন এবং যাত্রীরা ভোগান্তির কোনো শেষ নেই। আমরা সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছেন, ঘুরে যাচ্ছেন, টিকিট পাচ্ছেন না। এছাড়া যাত্রীরা অনেক সময় নাটোর রেলওয়ে স্টেশনেও গিয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানেও রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় রয়েছে, সেখানেও টিকিটের সংকটে কিন্তু যাত্রীরা যেতে পারছেন না। একতা পরিবহনের চলাচল চললেও কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত টিকিট ব্যবস্থা না থাকাতে কিন্তু যাত্রীরা যেতে পারছে না। সেক্ষেত্রে যাত্রীদের যেন হয়রানির শেষ নেই। তবে নাটোর জেলা প্রশাসকের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা মালিক শ্রমিক পক্ষের সঙ্গে বসার চেষ্টা করছেন, কিন্তু মালিক পক্ষ ঢাকার হওয়ার কারণে তারা কিন্তু মালিক পক্ষের সাথে বসতে পারছেন না। সেজন্য জেলা প্রশাসক মহোদয় যেমনটি বলছেন যে নাটোর থেকে যে লোকাল বাসগুলো অভ্যন্তরীণ জেলা যাতায়াত করে, সেই বাসগুলো আগে ছিল আধা ঘন্টা পর পর, এখন 20 মিনিট পর পর সেই বাসগুলো চলাচল করছে অভ্যন্তরীণ রুটের। সেক্ষেত্রে আমরা যাত্রী সাধারণকে দেখেছি তারা এক জেলা থেকে আরেক জেলা ভেঙে ভেঙে তারা ঢাকাতে যাওয়ার চেষ্টা করছে এবং এতে কিন্তু যাত্রী সাধারণের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, তারা তাদের কাঙ্ক্ষিত সময়ে কিন্তু যেতে পারছেন না। এগুলো কিন্তু আসলে যাত্রীদের এই ভোগান্তি বিষয় কিন্তু আমরা সরজমিনে দেখেছি। এখানে মালিক পক্ষকে কাউকে পাই নাই এবং শ্রমিকদেরও কাউকে আমরা এখানে সরজমিনে দেখিনি। অর্থাৎ এই বাস কাউন্টারে কিন্তু কেউ নেই, বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। যাত্রী সাধারণদেরকে যে বলবে, জি মাহবুবা, ধন্যবাদ।
কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা বলছেন প্রতিমা সাজানো কাজ সম্পন্ন হয়েছে। প্যান্ডেল ও লাইটিং সহ নানা আনুষঙ্গিক কাজ চলছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। সবাই মিলে যেন মা আসছে, সবাই একসাথে থেকে মাকে পুজো দিয়ে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা। পূজাটা খুব ভালোভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে যেন সবকিছু খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে, আমরা এই প্রত্যাশাই করি। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র একদিন বাকি, তারপরেই কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবী দুর্গা ভক্তদের মাঝে ধরা দেবেন। আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মঙ্গলময়ী আনন্দময়ী দেবীকে আসলে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ এবং ভক্তরা। সেভাবেই কিন্তু রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ চলছে। যেহেতু দেবী দুর্গা আসছেন, তাকে যেন সুন্দর করে বরণ করে নিতে পারেন, সেভাবেই সব মণ্ডপে কাজ চলছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সাজসজ্জার কিছু কাজ যেটুকু বাকি আছে সেই কাজগুলো চলছে এবং লাইটিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুছানোর যে কাজগুলো সেই কাজগুলো চলছে। তবে দেবীর সাজসজ্জা এবং তুলির যে কাজগুলো সেই কাজ শেষ হয়েছে। আজকে যেহেতু প্রস্তুতি পর্ব চলছে, এই পর্ব দেখতেও কিন্তু অনেক ভক্তরা আসছেন এবং দেবীকে প্রণাম জানিয়ে যাচ্ছেন এখানে। আর তাদের প্রত্যাশা মূলত সুন্দর করে সবাইকে নিয়ে আসলে উদযাপনটা করা। সব ধর্ম, সব বর্ণের মানুষ আসলে এতে সামিল হবে। সবাইকে নিয়ে যেন সুন্দর করে এই পূজার কয়টা দিন উদযাপন করতে পারেন, সেইভাবেই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি একটু বলতে যাই, এখানে আমি এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে। এখানে র্যাবের কন্ট্রোল রুম রয়েছে এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনীর টহল যে টিমগুলো তারা আসছেন এবং পরিদর্শন করে যাচ্ছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে না হয় সেভাবে। ধন্যবাদ। আজ বিশ্ব পর্যটন দিবস। অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রর্যটকের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে না এ খাতে। অন্যদিকে পর্যটকরা বলছেন ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাড়তি গুরুত্ব দিতে হবে এই শিল্পকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পার্বত্য জেলা বান্দরবনের সবুজ পাহাড়, নীল জলরাশি আর আকর্ষণীয় বিনোদন কেন্দ্রের ফলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এ জেলায়। সম্ভাবনা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এ জেলার পর্যটন শিল্প। ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ গ্রহণের পরামর্শ পর্যটকদের। জেলা প্রশাসন বলছে এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। উন্নত করার জন্য মেঘলা এবং নীলাচল, পাশাপাশি প্রান্তিক চিম্বুক, এগুলোতে নতুন কিছু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পাহাড়, সাগর, লেক, ঝর্ণা আর বাহারি বিনোদন কেন্দ্রের সমাহার পর্যটকদের বাড়তি আনন্দ দেয় চট্টগ্রামে। ভ্রমণ প্রিয়াসুরা বলছেন জেলার পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না কর্তৃপক্ষ। সবাইকে পর্যটন দিবসের শুভেচ্ছা। এখানে আমরা এসে কিন্তু সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, কিন্তু ভালো একটা ডাস্টবিনও নাই। পুলিশ টহল যদি একটু বাড়তি থাকতো তাহলে অবশ্যই ভালো হতো আমাদের জন্য। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙাবালী উপজেলার ডিপ হেয়ার আইল্যান্ড। ঘন বনায়ন, বিস্তীর্ণ জলরাশি আর বালুকাময় সৈকত বাড়িয়েছে দ্বীপটির সৌন্দর্য। পর্যটকরা বলছেন পরিকল্পিত উন্নয়ন হলে দক্ষিণাঞ্চলের পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে এই আইল্যান্ড। আমি বলবো এটা বাংলাদেশের মধ্যে এক টুকরো মালদ্বীপ। লাল কাঁকড়া দেখা মিলবে, আপনার ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে এখানে এবং লম্বা সি বিচ রয়েছে। মানে থাকার জন্য আবাসিক যদি কোনো হোটেল থাকে তাহলে এখানে অনেক পর্যটক আসবে এখানে ঘোরার জন্য।
এদিকে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় দর্শনার্থীদের কাছে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা লালদিয়া পর্যটন স্পট। এখানে প্রাকৃতিক পরিবেশ যেটা এটা সবথেকে বেশি উপভোগ করেছি আমরা। বরগুনা থেকেও আসে, মানে পর্যটন শিল্প হিসেবেই পরিচয় লাভ করতে পারে যদি আরো উন্নত করা যায়। হ্যাঁ, পরিবেশটা সুন্দর খুবই, রাস্তাটা হইলে আরো একটু ভালো লাগবে। আরো দেশের ভ্রমণ স্পটগুলোতে নিরাপদ ও পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলে দ্রুত ঘুরে দাঁড়াবে এই শিল্প, এমনটাই মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। মাত্র 1 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইলের 3 উপজেলার কয়েক লাখ মানুষের। সড়কের অধিকাংশ জায়গাতেই বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন উল্টে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলের ভুয়াপুর ঘাটাইল সড়ক দিয়ে গোপালপুর, ঘাটাইল ও ভুয়াপুর উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে থাকে, কিন্তু সড়কের 5টি কড়ি থেকে কালীভিটা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। যানবাহনগুলো গর্তে পড়ে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা, বিকল হচ্ছে গাড়ির যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি উঠলেও 2 উপজেলার সীমান্তবর্তী হওয়ায় কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কর্তৃপক্ষ। আমাদের ছোট ভাই বোনরা আছে, স্কুলে যায়, যাওয়ার সময় দেখা যায় যে সামনেই যে এখানে গর্ত হয়েছে, ওই পাশে রাস্তায় মাটি নাই, রাস্তা খারাপ, দেখা যায় অনেক ছাত্রছাত্রী পড়ে যায়, জায়গায় জায়গায় ভাঙিয়ে গেছে গা, আপনার জানলে গাড়ি উল্টা জায়গা, দেখা যায় যে আমাদের রাস্তাও কাইটা ছিঁড়া যায়, আমাদের তো অনেক কষ্ট। 8-10 বছর যাবত দেখতেছে যে এই রাস্তা একই অবস্থায় রয়েছে, এখন আরো দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকে। অসুস্থ রোগীরা যখন এই রাস্তা দিয়ে তাদের সুস্থতার উদ্দেশ্যে গিয়ে আসতে গিয়ে আর অসুস্থ বেশি হইতে হয়। সবসময় ব্যস্ততম রাস্তায় অতি দ্রুত সংস্কার করা দরকার, তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হয়। 2 উপজেলার সাথে সমন্বয় করে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস এ কর্মকর্তার। পৌরসভার যে অংশটুকু এটা রাস্তাটার সংস্কার এবং নতুন রাস্তা করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং খুব দ্রুতই এই প্রকল্পের টেন্ডার হয়ে যাবে। রাস্তার অবস্থা খুবই খারাপ আমি দেখেছি এবং ওইখানে আমাদের একটা ড্রেনও আছে, অসমাপ্ত ড্রেন, সেই ড্রেনটার কাজটাও আমরা শেষ করে দেবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV। প্রায় 3.5 লাখ মানুষের বসবাস বরগুনার আমতলী উপজেলায়। উন্নয়নের দিক থেকে উপজেলাটি অনেকটা আগানো থাকলেও পর্যটনে এতদিন পিছিয়ে ছিল আমতলী। তবে এখন প্রশাসনের পক্ষ থেকে শিশু পার্ক করার পরেই যেন স্বস্তি ফিরেছে পুরো উপজেলাতে। প্রতিদিনই অসংখ্য মানুষ পার্কে আসছেন স্বজনদের নিয়ে। বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। একটা সময় ছিল যখন আমতলী উপজেলাবাসীর ঘোরাঘুরির জন্য যেতে হতো পাশের কোনো উপজেলা কিংবা জেলার বাইরে, কিন্তু এখন এই উপজেলাতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা মানুষেরা। কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে, কেউ আসছেন নিজের বাচ্চাদের নিয়ে। শুক্রবার আর এই দ্বিতীয়বার আমাদের অনেক ভালো লাগছে। আমার প্রচন্ড খুশি লাগতেছে যে শিশুদের জন্য নতুন একটি পার্ক উপস্থিত করেছে, তার জন্য নতুন টিউনো স্যারকে জানাই অনেক ধন্যবাদ। আগে কোনো পার্ক ছিল না, তো আমাদের ঘোরার জন্য আমরা বিভিন্ন শহরে যাইতাম, বরিশাল যেতাম, পটুয়াখালী যেতাম, তো এখন আমাদের ইউনো স্যার করছে, তো এই জন্য আমরা খুবই আনন্দিত। তবে বাচ্চারাও সুন্দর মজা করতে পারতেছে। নতুন করে এটা উদ্বোধন করার জন্য প্রশাসনকে ধন্যবাদ। ভালো লাগছে এবং ইউনো স্যার যে এই উদ্যোগটা নিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই। বাচ্চাদের জন্য আসলে এটা আনন্দকর একটি বিষয় যে এখানে একটি শিশু পার্ক হয়েছে, সবাই এখানে বিনোদনের জন্য আসতে পারবে। দেখা যায় বাচ্চারা বাসায় ফোনে আসক্ত থাকে, এখানে নিয়ে আসার কারণে অনেক ভালো হয়েছে। বাচ্চারা এখানে ঘুরতে পারতেছে, অনেক কিছু দেখতে পারতেছে, মানে খুব উপকার হয়েছে। এদিকে পার্কের পাশাপাশি উপজেলা মানুষের জন্য আরো কিছু করার পরিকল্পনা কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চেষ্টা করছি একই সাথে যেমন হলো যে শিশু পার্ক স্থাপন করেছে, একই সাথে হলো আমরা আরো কিছু নতুন রাইড তাদের যে উৎসাহ দেখতে পাচ্ছি তার জন্য হলো আসলে খুব ভীষণ ইচ্ছা করছি হলো দ্রুত নতুন রাইডের ব্যবস্থা করার জন্য এবং ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন রাইডের ব্যবস্থা করব। মানুষের কথা ভেবে এভাবে কাজ করে যাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। স্থিতিশীল অর্থনীতির জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন,
অন্তর্বর্তীকালীন সরকার যত লম্বা হবে দেশের অর্থনীতির অবস্থা তত খারাপ হবে। সকালে এফডিসিতে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংক ঠিক করা যাবে না, প্রয়োজন ব্যাংকের মূল ভিত্তি ঠিক করতে হবে। অর্থনীতি এবং রাজনীতি এক পাশাপাশি চলে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ট্রানজিশন পিরিয়ড যখন থাকে, এই ট্রানজিশন পিরিয়ডে আসলে দেশের এবং বিদেশের বিনিয়োগকারীরা কেউই বিনিয়োগ করতে চায় না, কারণ বিনিয়োগকারীরা তো একটা প্রেডিক্টেবিলিটি চায়, নিশ্চয়তা চায়, সার্টেনিটি চায়। সেগুলো যখন না থাকে এবং স্টেবিলিটি চায়, সেগুলো না থাকলে তাদের বিনিয়োগ তারা নষ্ট করতে চায় না। কারণ সেরা ও স্বাস্থ্যকর পণ্য বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য এই স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড। বগুড়ায় প্রতিষ্ঠানের অত্যাধুনিক এ ফ্যাক্টরির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম। আধুনিক প্রযুক্তি নির্ভর এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে দেশের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় মশলা উৎপাদন ইউনিট, যার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 500 কেজি। সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রাকৃতিক স্বাদ, রং ও ঘ্রাণ সহ আকিজের গুঁড়া মশলা তৈরি হচ্ছে হাতে না ছুঁয়েই। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, সিইও সৈয়দ জহুরুল আলম, হেড অফ বিজনেস মারুফ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এর আগে সেমিফাইনালে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর এবারের আসরে বেশ আত্মবিশ্বাসী গোলাম রব্বানী ছোটনের শিশুরা। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ভারতকে মোকাবেলা করতে প্রস্তুত ফয়সাল আরিফরা। এর আগে 2বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বিপরীতে টানা 4বারের ট্রফি জয় সহ মোট 6বার শিরোপা জয়ের রেকর্ড আছে ভারতের। বিসিবির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকায় নরসিংদীর কাউন্সিলরের স্থান শূন্য থাকলেও পূরণ হয়েছে খসড়া তালিকার না থাকা সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার ঘর। এছাড়া বিতর্কিত 15 ক্লাবের নামও আছে এ তালিকায়। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের করা নানান মন্তব্যকে নিয়ম পরিপন্থী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কাউন্সিলর নাটকীয়তায় নতুন প্রশ্ন। 192 কাউন্সিলরের তালিকায় নেই শুধু নরসিংদীর নাম, পূরণ হয়েছে সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার শূন্য স্থান। খসড়া তালিকায় ছিল না এই 5 জেলার নাম। শুধু তাই নয়, বিগত বোর্ডের সময় তৃতীয় বিভাগ বাছাই থেকে উত্তীর্ণ হওয়া 15 ক্লাব নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে, তাদের নিয়েই হচ্ছে এবারের নির্বাচন। তামিম ইকবাল ও ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তি আগেই খারিজ করেছে কমিশন। সব মিলিয়ে নরসিংদীকে বাদ দিলে বিসিবির মোট ভোট 191টি। এদিকে নির্বাচন নিয়ে সরগরম ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন। তামিম ইকবালের শঙ্কার সুরে সুর মিলিয়েছেন বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার। বিষয়টিকে নিয়ম বহির্ভূত বলছেন ক্রীড়া উপদেষ্টা। রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত। আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে, নাহলে আপনি একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগকে ভিত্তিহীন বলেও মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা, তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, তাদেরকে আমি চিনিও না। কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্যে আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে। 6 অক্টোবর হবে বহুল প্রতীক্ষিত বিসিবির নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।